এই স্পার্মাটোজোয়াটাই হলো পরিণত শুক্রাণু কোষ। এই স্পার্মাটোজোয়ার একটা শুক্রাণুকে আমরা এবার পর্যবেক্ষণ করব। যদি একটা শুক্রাণুকে দেখি তাহলে তার একটা গোলাকার বা ডিম্বাকার প্রকৃতির মস্তক রয়েছে এবং এর অধিকাংশ জায়গাটাই নিউক্লিয়াস আবৃত। এটা হচ্ছে নিউক্লিয়াস। এই মস্তকের উপরে একটা ক্যাপ থাকে, একে বলা হয় থেকে অ্যাক্রোসোম। যার মধ্যে একটা বিশেষ ধরনের রাসায়নিক পদার্থ হায়ালুরোনালডেজ থাকে। হায়ালুরোনালডেজ অনেকে এই হায়ালুরোনালডেজকে হায়ালুরোনিক অ্যাসিডও বলে, কেননা এটি আম্লিক প্রকৃতির। আম্লিক প্রকৃতির তৈরি হয়েছে এই অ্যাক্রোজোম গলগি বস্তু থেকে। যখন আমরা ক্লাস 11-এ পড়েছিলাম বা ক্লাস 9-এও পড়েছিলাম গলগি বস্তু সম্বন্ধে, তখন পড়েছিলাম যে শুক্রাণুর মস্তক তৈরিতে গলগি বস্তুর একটি গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। হয়তো এখন মনে নেই, কিন্তু 11-এর বইটা খুলে দেখতে গেলে গলগি বস্তুর কাজে জায়গায় পাবো আমরা যে শুক্রাণুর মস্তক তৈরিতে গলগি বস্তুর যে সিস্টার্নি বা ল্যামেলে ছিল তার গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। এই সেই ভূমিকা অ্যাক্রোজোম ক্যাপ তৈরি, এবং এর গুরুত্ব শুক্রাণু কোষে সব থেকে বেশি। কেন শুক্রাণু কোষ যখন ডিম্বাণু কোষকে বিদীর্ণ করে তখন এই অ্যাক্রোজোম ক্যাপের মধ্যে থাকা হায়ালুরোনালডেজ বা এই হায়ালুরোনিক অ্যাসিড এর সিক্রিয়েশনের সাহায্যেই ডিম্বাণুর যে গাত্রদেশ জোনা প্যালুসুডা এটাকে বিদীর্ণ করে, ঠিক আছে, করে নিয়ে ভিতরে প্রবেশ করে। এর সম্বন্ধে আমরা পরে জানবো, অবশ্যই জানবো। এর ঠিক নিচে, ঠিক আছে, এই জায়গাটাতে, এই অবস্থানে মস্তকের ঠিক এই নিউক্লিয়াসের আশেপাশে অনেক বই ভিত্তিতে এইখানে বা এইখানে ছবিটা আছে, অসুবিধা নেই, দুটো সেন্ট্রিওল থাকে। সেন্ট্রোজোমের যে পরাণু গঠন সেটা পড়েছিলাম সেন্ট্রিওল সম্বন্ধে। বেমতন্তু বা অ্যাস্ট্রাল সাথে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, সে সেন্ট্রিওল থাকে। সামনেরটাকে বলা হয় থাকে প্রক্সিমাল সেন্ট্রিওল। আর পিছনেরটাকে বলা থাকে ডিস্টাল সেন্ট্রিওল। কমা দিয়ে দিলাম। এখান থেকে ঘিরে নেক বা গলার মতন অংশ দেখতে পাওয়া যায়। এখানে মাইটোকন্ড্রিয়া অবস্থান করে মোটামুটি 20খানা মতন। কুড়িখানার মতন মাইটোকন্ড্রিয়া থাকে। এই মাইটোকন্ড্রিয়া শুক্রাণুর শক্তি সরবরাহে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এবং এই প্রক্সিমাল আর ডিস্টাল যে সেন্ট্রিওলগুলো রয়েছে তাতে মোট 11টি বেমতন্তু, 11টি বেমতন্তু থাকে। তার বেশি বেমতন্তু থাকে না, কিন্তু 11টি বেমতন্তু দেখতে পাওয়া যায়। এই নাম্বারটা জানা খুব দরকার।
বুঝে গেছে? এই যে যেখানে মাইটোকন্ড্রিয়া থাকে তাকে বলা থাকে গ্রীবা। এটা হচ্ছে মস্তক, নিউক্লিয়াস আছে, অ্যাক্রোজোম ক্যাপস গ্রীবা। আর এরপরে এখান থেকে থাকে হচ্ছে লম্বা একটা পুচ্ছ, ঠিক আছে? লম্বা একটা পুচ্ছ, এখানে মাইক্রোফিলামেন্ট দেখতে পাওয়া যায়, যেটা একটু আগে বললাম আমরা জোয়া তৈরি করতে সাহায্য করে। অর্থাৎ এই পুরো গ্রীবা এবং পুচ্ছ এটা যুক্ত করতে সাহায্য করে হচ্ছে ABP বা অ্যান্ড্রোজ বাইন্ডিং প্রোটিন। তো কথা হচ্ছে যে এই সেন্ট্রিওলের প্রয়োজন কি পড়লো? আমরা প্রত্যেকে জানি যে কোষ বিভাজনের সময় সেন্ট্রিওল না থাকলে প্রয়োজন হবে না, আর ডিম্বাণুর মধ্যে কোনো সেন্ট্রিওল থাকে না। তাই যখন ডিম্বাণু আর শুক্রাণুর মিলন ঘটবে, যেটাকে আমরা কপুলেশন বলছি, কপুলেশন 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 হওয়ার পরেই পপুলেশন বাড়বে, ঠিক আছে? প্রথমে কপুলেশন দেন পপুলেশন, ঠিক আছে? এটা ভুল না, হ্যাঁ, মানে পপুলেশন আর কপুলেশনের মধ্যে খুব ভুলে যায়। কপুলেশন হলো, তারপরে হচ্ছে পপুলেশন। যত বেশি কপুলেশন তত বেশি পপুলেশন, ঠিক আছে? পপুলেশন যদি কমাতে হয় তাহলে কপুলেশনকে কমাতে হবে। পরে জানবো আমরা জন্ম নিয়ন্ত্রণ সম্বন্ধে, এরপরে চ্যাপ্টারে আছে আমাদের। তো এই হলো গিয়ে শুক্রাণুর গঠন। এবার যে এই মস্তক পাটটা আছে এর দৈর্ঘ্য প্রায় 10 মিলিমিটার, আর যে গ্রীবা থেকে লেজ পর্যন্ত পুরো পাটটা আছে এটা হচ্ছে 50 মিলিমিটার প্রায়, মানে একটা শুক্রাণু প্রায় 60 মিলিমিটার পর্যন্ত লম্বা হয়ে থাকে। কাজ কি? সাধারণত এর একটাই কাজ, ডিম্বাণুকে নিষিক্ত করা। বুঝে গেছে?